আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। অনেকদিন পর আজকে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। যাই হোক ব্যস্ততার কারণে আসলে রেগুলার ভিডিও দিতে পারি না। তো আজকে আমি যেটা দেখাবো এটা Google ওয়েব অ্যাপ দেখতেছেন। এটা অনলাইন বেস একটা সফটওয়্যার Google শিটের মাধ্যমে আপনারা আ এই ডাটাটা Google শিটে সেভ করে রাখতে পারবেন এবং এই সফটওয়্যারটি আপনারা অনলাইনে যেকোনো পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন এবং মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। একটা লাইব্রেরি আ যদি কোনো লাইব্রেরি থাকে সেই লাইব্রেরিতে আপনার বুকস থাকে, কোন বুকস থাকে সেগুলার ইস্যু এবং রিটার্ন এই ফাংশন গুলা থাকে। তো এটা কিভাবে মেইনটেইন করবেন Google শিটের মাধ্যমে একটা সফটওয়্যারের মতো করে সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো কি থাকছে সেটা আগে একটু দেখিয়ে দিই আমি। তো এখানে দেখুন যখনই আপনারা ফর্মটা ওপেন করবেন সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার সাথে, সাথে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে টোটাল বুকস 51 অর্থাৎ আ আমার এই স্টোরে লাইব্রেরির এই স্টোরে টোটাল আ ৫১ টি বই আছে এবং এর মধ্যে টোটাল ইস্যু হইছে ২ টা। আর একটা বই হচ্ছে রিটার্ন করার ডেট যেদিন ছিল সেই রিটার্ন ডেটে এটা রিটার্ন করে নাই যার কারণে এটা ওভারডেট হয়ে গেছে। এরকম একটা বই আমাদের কাছে আছে। আচ্ছা, আর এইখানে অল বুক লিস্ট এই যে এখানে যে ৫১ টা বই আছে, এই ৫১ বইয়ের লিস্ট এইখানে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এখানে যতগুলা বই থাকবে আপনার স্টোরে সবগুলা লিস্ট এখানে দেখতে পাবেন। এখন যদি আপনি কোন বই সার্চ করতে চান, আ ধরুন কেউ যদি ফর এক্সাম্পল আপনার কোন বই ইস্যু হয়েছে, কতগুলা বই ইস্যু হয়েছে সেই লিস্ট যদি আপনি দেখতে চান তাহলে এই যে এখানে ইস্যু আছে, এখানে যদি আপনি লেখেন, ইস্যু লেখলেই আর কিছু লিখতে হবে না। এতটুকু লিখলেই মোটামুটি ইস্যু রিলেটেড সমস্ত ডাটা এখানে দেখাবে। এখানে টোটাল ২ টা ইস্যু হয়েছে। ওকে। আর আ আর যদি আপনি অন্য কিছু দিয়েও সার্চ দেন, যেমন কোন বুক আইডি এ ধরেন আপনি ইস্যু করবে। তো কেউ একজন বলতেছে যে ফিকশন এর কোন বই আছে কিনা? তো আপনি ফিকশন লিখলে এই যে ফিকশন যদি আরেকটু লেখেন, এইগুলা তো ফিকশন আছে তো এইজন্য সব দেখাচ্ছে। ঠিক আছে? তো এই ফিকশন এর রিলেটেড আপনার যদি কোন বই বা অথর নেম যদি কেউ অথর নেম এসে বলে যে খালেদ যদি লেখে খালেদ লিখলে খালেদ রিলেটেড খালেদ অথর যেটা তার রিলেটেড যত বই আছে সেগুলো এখানে দেখাবে এবং সরাসরি আপনি এই আইডি দিয়েও লিখতে পারেন বই আইডি নাম্বার দিয়ে। ধরুন আমি আ বি 10 B10 লিখলাম, B10 লিখলে আমার এটা চলে আসবে। আবার এটা যখন মুছে দেব তখন এটা আবার সমস্ত ডাটা এখানে চলে আসবে। আপনি সেম আবার এই যে মেম্বার আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন। এই গেল সার্চ ফাংশন। এখন যদি আপনার নতুন কোনো বই আসে তাহলে কি করবেন? এই যে এড নিউ তে আসলে এখানে নতুন বইয়ের লিস্ট দেখাবে। এখানে বুক নেম ধরুন টিউটোরিয়াল। আপনি যদি এখন এড দেন এই টেস্ট 2 নামে এখন এখানে কিন্তু নাই। এই যে টেস্ট 2 বুক লিস্ট এখানে লাস্ট 52 তে বই আছে কত? প্রিয় নামে একটা বই আছে টেক রিলেটেড বই আছে। তো এখানে যদি আমি এখন সাবমিট দেই, সাবমিট দিলে এই যে এখানে দেখা যাচ্ছে বুক এডেড সাকসেসফুলি তার মানে এখানে এড হয়ে গেছে। এখনো আসে নাই এই যে এখন চলে আসবে। এই যে এ এটা হচ্ছে টেস্ট 2 আর রাইটার প্রিয় টিউটোরিয়ালস রিলেটেড এবং এটা এভেইলেবল আছে এখন। ওকে। তো এই গেল ইস্যু। সরি নতুন বই এড করার জন্য। আর নতুন যদি মেম্বার এড করতে চান তাহলে এই যে এড নিউ মেম্বার এখানে ক্লিক করলে নতুন মেম্বার আসবে। মেম্বার লিখবেন যে দিলেন একটা যা কিছু দিয়ে যদি এড মেম্বার দেন তাহলে এখানেও ইয়েটা দেখাবে মেম্বার এডেড সাকসেসফুলি এবং আপনি যদি এই যে মেম্বারস এ যান এ এই যে মেম্বারে আসলে প্রিয় এটা এইমাত্র এড হয়ে গেল। এগুলা সব আচ্ছা এটা আমি করে দেই নাহলে আবার পরে বুঝতে তাহলে এখানে মেম্বার এড হয়ে গেছে। আচ্ছা এখন যদি আমরা ইস্যু করতে চাই কোনো বই তাহলে ইস্যুতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে তাহলে এখানে আমরা বুক আইডি দিই ফর এক্সাম্পল 15 আর মেম্বার আইডি হচ্ছে 15 দিই আর ইস্যু করি ৫ দিনের জন্য। তো এইখানে যদি বুক নাম্বার 15 দেখি আমরা শিটে গিয়ে
বুক নাম্বার 15, বুক নাম্বার এই যে বুক নাম্বার 15 এটাই যে এখন অ্যাভেলেবল আছে, হ্যাঁ? এই অ্যাভেলেবল থাকার কারণে এখন আমরা এটা ইস্যু করতে পারবো। এই ঘরে ডাটা বসবে আমরা যদি ইস্যু করি। তো আমি এখানে ইস্যু বুক দিলাম। ইস্যু বুক দিলে যে বুক নাম্বার 15 টু দ্য মেম্বার এত। এই মেম্বারকে আমরা সাকসেসফুলি এটা লেট দিছি অর্থাৎ ধার করছি, ইস্যু করছি। তো এখন যদি আমরা শিটে যাই, এই যে এই মেসেজগুলা এটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এই যে শিটে আসছি, এই যে 15 নাম্বার এই মেম্বারের কাছে মেম্বার 15 এর কাছে আমরা কি করছি এটা ইস্যু করছি। এই যে ইস্যু ডেট 5 দিনের জন্য ইস্যু করছি। ডিউ ডেট অটোমেটিক্যালি এখানে এড হয়ে গেছে। 21 এর সাথে 5 যোগ হয়ে 26 অটোমেটিক্যালি হয়ে গেছে। সেম বই যদি এখন আমরা আবার ইস্যু করতে যাই এই 15 নম্বর বই, তাহলে কি বলে দেখি। বুক নাম্বার 15 মেম্বার হচ্ছে ধরুন 10 আর এটা 10 দিনের জন্য যদি ইস্যু করতে যাই, তখন কি বলবে ইস্যু করা যাবে না। কারণ হচ্ছে যে এটা অলরেডি আমাদের ইস্যু করা আছে। এই যে এখানে লিখতেছে সরি বুক 15 কারেন্টলি আনএভেইলেবল। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে এখানে ইস্যু হয়ে আছে অলরেডি। তো এটা ইস্যু হয়ে থাকলে এটা আর আমরা সেকেন্ড টাইম ইস্যু করতে পারব না। ঠিক আছে? ওকে। এখন আমরা কি করব? এখন আমরা রিটার্ন করব। যদি কোনো বুক আমরা রিটার্ন দিয়ে থাকি তাহলে রিটার্ন করব। তো ১ম এ এটাই রিটার্ন করি। কথার কথা এটাই আমরা রিটার্ন করি। নাম্বার 15। তো এখানে শুধু অ ইনপুট আইডি, বুক আইডি 15 এই বুক আইডি 15 লিখে আমরা যদি ক্লিক করি রিটার্ন বুকে, তাহলে এটা এই যে এটা রিটার্ন হয়ে গেছে। এই যে এভেইলেবল হয়ে গেছে আর এই ডাটাটা মুছে গেছে। তো এই যে আমরা এই বইটা যে একবার ধার দিছিলাম, এই ডাটাটা এই হিস্ট্রিটা আবার এই যে বুক হিস্ট্রি এখানে গিয়ে সেভ হচ্ছে। এই যে বই নাম্বার 15 এটা এখানে এই হিস্ট্রিটা এখানে অটোমেটিক্যালি যোগ হচ্ছে। এখন আরেকটা জিনিস এখানে দেখাই, সেটা হচ্ছে যে এই যে এইখানে এই ড্যাশবোর্ডে আমাদের একটা বুক দেখাচ্ছে না যে এটা ওভারডিউ হয়ে গেছে। তো এটার একটা ফাংশন আমরা দেখাই, সেটা কত নম্বর বই ওভারডেট হয়ে গেছে। এটা জমা দেওয়ার কথা ছিল ৬ তারিখ। তাহলে এটা বুক নাম্বার 1। তো বুক নাম্বার 1 যদি আমরা রিটার্ন করতে যাই B1, তখন কি হয় দেখুন। তখন এটা আমরা রিটার্ন করতে পারবো না। এই যে দ্য ফাইন অ্যামাউন্ট ইজ ইনকারেক্ট। এখানে লিখতেছে যে অ্যাটেনশনে যে টু রিটার্ন দ্য বুক 15 ইউ আর লেট। এই বুক 15 এ আমরা কি করতেছি, এটা লেট হইছে। ইওর টোটাল লেট ফাইন ইজ ৩০০ টাকা। এই যে 15 দিন যে লেট হইছে, এই 15 দিন লেটের কারণে ৩০০ টাকা জরিমানা হইছে। প্রত্যেক দিনের জন্য ২০ টাকা করে আমার ফাইন ধরা আছে। তো 15 দিনের জন্য কত টাকা হয়? 15 গুণন ২০ টাকা করে গুনলে ৩০০ টাকা হয়। এই যে ৩০০ টাকা হইছে, হ্যাঁ? এই ৩০০ টাকা এখানে ফাইন আসছে। তো এই ৩০০ টাকা এখানে ইনপুট না দেওয়া পর্যন্ত আমি কিন্তু রিটার্ন দিতে পারবো না। ধরুন আমি ২০০ টাকা দিলাম। দিয়ে যদি আমি রিটার্ন দেই, এই যে এখানে বলবে প্লিজ এন্টার দ্য এক্সাক্ট ফাইন অ্যামাউন্ট। অর্থাৎ ৩০০ টাকায় আমাকে রিটার্ন ফি দিতে হবে, কোনো ডিসকাউন্ট। ৩০০ যখন দিলাম, দিয়ে যদি রিটার্ন দেই, রিটার্ন দিলে এই বইটা এখন এখান থেকে উঠে যাবে। এই যে এখান থেকে উঠে গেছে, এটা এখন অ্যাভেইলেবল হয়ে গেছে। আর এই ১ নম্বর বই এই যে হিস্ট্রিতে এসে জমা হয়েছে। এই যে ১ নম্বর বই হিস্ট্রিতে এসে জমা হইছে। অ্যাকচুয়াল রিটার্ন ডেট কবে সেটা দেখানো আছে। আর হচ্ছে এই যে ফাইন কত নিয়েছি আমরা, সেই ফাইনটাও এখানে দেখাচ্ছে। তো এট এ টাইম আমরা কত টাকার ফাইন পাইলাম সেই হিসাবটাও এখানে পেয়ে যাব। আর কোন বই কবে ইস্যু হয়েছিল, রিটার্ন হইছে, অ্যাকচুয়াল রিটার্ন ডেট কত, সেই হিস্ট্রিটাও আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা। তো আরেকটা জিনিস হচ্ছে যে ইস্যু বুক লিস্ট। যদি আমাদের এই যে এখানে ইস্যু এখন তো একটা দেখাচ্ছে, যদি ইস্যু অনেক হয়ে যায়, কোন বই ইস্যু হয়েছে সেই লিস্টটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে ইস্যু বুক লিস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে যতগুলা বই ইস্যু হবে সবগুলা বইয়ের লিস্ট আমরা এখানে দেখতে পাবো। এই হচ্ছে আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের মোটামুটি এই ফাংশনালিটি এড করা আছে। এখন এটা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে গুগল ও অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে এই সফটওয়্যারটা আমরা ডেভেলপ করতে পারি সেটাই দেখাবো। তবে আমি আগেই বললাম এটা কিন্তু আপনার অনলাইন বেস সফটওয়্যার, হ্যাঁ? গুগল যে দেখুন এটা একটা লিঙ্ক আছে। এই লিঙ্ক আমি যদি যেকোনো জায়গায় এই লিঙ্ক দিয়ে ওপেন করি তাহলে এই সফটওয়্যারটা ওপেন হবে।
এবং তখন এটা ইউজ করতে পারবো এবং এটা মোবাইল দিয়েও আমরা ইউজ করতে পারবো ইজিলি যেখানে সেখান থেকে। ওকে, তাহলে এর জন্য আমরা কি করব? এই জন্য আমরা এই যে আমার একটা গুগল ড্রাইভে গেলাম। আপনারা এই গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভ পাবেন। আপনারা যে মেইল আইডি দিয়ে লগ ইন করবেন, মেইল আইডি থেকে এই যে এখানে 9 ডট আছে, এই 9 ডটে ক্লিক করলে এখান থেকে এই যে গুগল ড্রাইভ পাবেন। এই গুগল ড্রাইভে ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে। আমার এখানে অনেক ফাইল দেখতেছেন। আপনাদের যদি কোনো ফাইল না থাকে তাহলে আপনারা ফাঁকা পাবেন। তো সেইখানে আপনারা কি করবেন, আমি যেরকম অনেকগুলো এই যে ফোল্ডার ক্রিয়েট করা আছে। একটা ফোল্ডারের ভিতরে আবার অনেকগুলো প্রজেক্ট আছে। তো আপনারা এরকম ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে যে নিউ বাটনে ক্লিক করে যদি নিউ ফোল্ডার ক্লিক করেন তাহলে নিউ ফোল্ডার ক্রিয়েট হবে। সেই ফোল্ডারের ভিতরে ধরুন এই যে আমি একটা পিও টিউটোরিয়ালস নামে একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেখুন এই ফোল্ডারের ভিতরে আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি। সেই ফোল্ডারের ভিতরে আমি এরকম একটা গুগল শিট ক্রিয়েট করছি। তো আপনারা যেরকম একটা ফোল্ডারে যাবেন, গিয়ে এই যে রাইট বাটন ক্লিক করলেও আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন। আবার এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে অপশন দেখতে পাবেন। তো এখান থেকে যেকোনো এক জায়গা থেকে আপনারা এই যে গুগল শিটের এই অ্যারোতে ক্লিক করে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম নাম আসবে। নাম আসলে আপনারা এই যে এখানে একটা নাম দিতে পারেন। তো আমি ধরেন এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট টিউটোরিয়ালস নামে একটা গুগল শিট খুলে নিলাম। এই গুগল শিটে এই যে এরকম ৩টা আপনারা শিট খুলে নেবেন, বুকস, মেম্বার্স অ্যান্ড হিস্ট্রি। তো ওকে, তো এখন আমি কি করব? এখন কোড কোথায় লিখব? কোড লেখার জন্য এই যে আপনারা যে এক্সটেনশন নামে একটা মেনু এখানে দেখতে পাচ্ছেন। এই এক্সটেনশনে ক্লিক করার পরে এই অ্যাপস স্ক্রিপ্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ পরে ওপেন হবে। আর এই সেম নামটা আমি একটু কপি করে নেই। অ্যাপস স্ক্রিপ্টেরও আমি একটা নাম দিব। এখানে আনটাইটেল প্রজেক্ট দেখাচ্ছে, এটার নাম আমি ওই সেম করে দিলাম। নাম চেঞ্জ না করলেও কাজ করবে, এটা অসুবিধা নেই, বাট আমার বোঝার সুবিধার্থে আমি এটা নাম এরকম দিলাম। আচ্ছা, এখন এই যে কোড লেখার ফাংশন চলে আসছে। এখন আমরা কি করব? এখানে আরো ৩টা ফাইল ক্রিয়েট করব। এই যে এখানে code.js আছে, এখানে এই যে code.js আছে। এখানে কোনো কোড নাই আর এখানে অনেক কোড আছে যেহেতু এগুলো আমরা লিখছি। এরপরে কি করব? index.html নামে একটা কোড, এটা কি ফাইল ক্রিয়েট করব। তো এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আচ্ছা এই ফাইলটা কেন ক্রিয়েট করবেন তার আগে আমি এইখানে কোডটা লিখি। এই কোডটা লিখলে আপনারা বুঝবেন ওইটা কেন লিখব। তো প্রথমে আমি কি করব? প্রথমে আমি এই পর্যন্ত কপি করে আমি এখানে বসে আপনাদের বুঝাই দিচ্ছি। আচ্ছা এইগুলা আমি সরাই দিই, এটা থাক, এটা আমাদের এটাও দিই, এইটা মাঝখানে এটা দিই। এখন আমি বলি যে দেখুন এখানে আমি কি করলাম, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম শীট নামে। সেটা বলতেছি স্প্রেডশিট অ্যাপ ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট। এরপরে কি করছে, আমরা যে ৩টা ভেরিয়েবল নিয়েছি ৩টা শীটের নাম ডিক্লেয়ার করছি। এই যে একটা শীটের নাম বুকস, একটা শীটের নাম মেম্বার্স আর একটা শীটের নাম বুক হিস্ট্রি। এটা কি? এই যে এখানে আপনি যে নাম দিবেন শীটগুলার, সেই শীটগুলা বোঝার জন্য আমি দিছি। এই যে বুকস, এই শীট বোঝার জন্য আমি একটা ভেরিয়েবল দিছি, ভেরিয়েবলের নাম দিছি বুক শীট।
আর এই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিভাবে? শীট ডট এই শীট মানে এই যে এই শীট, আর এই শীট মানে এই যে এই কথাটুকু। অর্থাৎ এতটুকু কথা আমরা না লিখে এটা লিখছি। এখন যদি আমরা এই জিনিসটা যদি এখানে না লিখে আমরা এখানেও লিখতে পারতাম, যে এইভাবে লিখতে পারতাম। এইভাবেও লিখতে পারতাম। তো আমরা এইভাবে না লিখে, যে কোডটা অনেক বড় দেখাচ্ছে সে কারণে আমরা এখানে আলাদা আরেকটা ভেরিয়েবল লিখে কোডটাকে ছোট করে দিছি। এখন শুধু শীট লিখলেই হচ্ছে। শীট ডট গেট শীট বাই নেম, আর বাই নেম এই যে ব্র্যাকেট এবং কোটেশনের ভিতরে শীটের নেম, অর্থাৎ আপনার যে শীট থাকবে এই শীটের নাম। এভাবে আমরা ৩ টা শীট ডিক্লেয়ার করে নিয়েছি। ঠিক আছে? এই ৩ টা শীট আমরা ডিক্লেয়ার করে নিলাম। এরপরে আমরা ফাংশন ডুগেট দিছি। এই ডুগেট ফাংশনের মাধ্যমে আমরা যে সফটওয়্যার এই যে এইভাবে যে ফর্মটা ওপেন করি, সেই ওপেন করার জন্য এই ডুগেট ফাংশন আমাদের লিখতে হয়েছে। তো এটা কিভাবে লিখলাম? রিটার্ন ডট এইচটিএমএল, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, এগুলো এভাবেই লিখতে হয়। এইচটিএমএল সার্ভিস ডট ক্রিয়েট টেমপ্লেট ফ্রম ফাইল, এরপরে ব্র্যাকেট কোটেশনের ভিতরে এই যে ইনডেক্স, এই ইনডেক্স হচ্ছে আমি এইখানে যে আমার এইচটিএমএল ফাইল থাকবে সেই ফাইলের নাম। তো এইখানে যে নাম দিছি সেই সেম নামে আমাকে এইখানে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে এবং এখানে নাম দিতে হবে ইনডেক্স, এই ইনডেক্স। তো এইখানে আপনি যে নাম দিবেন, এইখানে কিন্তু আপনাকে সেই নাম দিতে হবে। অর্থাৎ এইখানে যে নাম দিবেন হয় সেই নামে এই ফাইল ক্রিয়েট করবেন, অথবা যে নামে ফাইল ক্রিয়েট করবেন সেই নামটা এইখানে দিতে হবে, যেকোনো একটা দিতে হবে। ডট ইভালু, এরপরে ডট সেট টাইটেল, অর্থাৎ এই ফর্মের যে টাইটেল, এই টাইটেলটা এখানে শুধু দেখায় না, তারপর আমরা টাইটেলের নাম দিছি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। আর এটা ডট সেট ফর্ম অপশন মোড, অর্থাৎ এটা ওই যে মোবাইল থেকে রেসপন্সিভ করার জন্য আমরা এই কোডটা লিখছি। ওকে, আচ্ছা। আর এই ফাংশনটুকু কেন লিখছি? এই ফাংশনটুকু লিখছি, এটা কাজ এখনো নেই, তো এটা আমি পরে বুঝাই দিচ্ছি কেন এটা লিখছি। অর্থাৎ এটা কেন লিখছি, এই যে এখানে আমরা যে জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, HTML না, CSS এর জন্য একটা ফাইল ক্রিয়েট করব, জাভাস্ক্রিপ্ট এর জন্য একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলের লিংক আপের জন্য আমরা এই কোডটা লিখছি। এটা খুব বেশি না, আপনি জাস্ট এইভাবে এতটুকু লিখে দিলেই হবে যে return.html.create HTML output from file ব্র্যাকেটে ফাইল নেম, এটা ফাইল নেমই দিবেন, এই যে এখানে ফাইল নেম, এখানে ফাইল নেম ডট গেট কন্টেন্ট। ওকে, আচ্ছা। এতটুকু যখন আমরা লিখলাম, এখন এই যে এইটা ইনডেক্স ফাইলে, এখন যদি আমরা এটা রান করি তাহলে আমরা ইনডেক্স ফাইল এটা রান, ইনডেক্স ফাইলে এখানে আমরা কিছু একটা লিখি যাতে আমরা বুঝতে পারি। ধরুন h1 লিখি, আচ্ছা সেভ দিলাম। এই পিও টিউটোরিয়ালস, এখন আমার এই ফর্মে, যে এখানে ফর্মে তো অনেক কিছু, কিন্তু এটার নতুন শীট, এটার ফর্মে শুধু এই কথাটুকুই লেখা আছে আর কিছু নেই। এখন আমরা যদি এটাকে ডিপ্লয় করি তাহলে আমরা একটা ফর্ম দেখতে পাবো। তো ডিপ্লয়টা কিভাবে করবেন? এই যে এখানে ডিপ্লয়, যে এখানে বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে নিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করবেন। নিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে সিলেক্ট টাইপ, এইখানে ক্লিক করে আপনারা এখানে সিলেক্ট ওয়েব অ্যাপ, এটা সিলেক্ট করে দিবেন, ওয়েব অ্যাপ। আর এখানে একটা ভার্সনের নাম, যে কোনো নাম দিতে পারেন আপনি, আমি ভার্সন 1.0 দিলাম। আর এখানে আপাতত এটা যেহেতু এডিটিং মোডে আছে, তখন সেজন্য আপনারা এটা আপনার নামে থাকবে। আর এখানে মাইসেলফ, অনলি মাইসেলফ, অর্থাৎ এটা শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পাবে না। যখন ফাইনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন এটাকে আপনারা অ্যানিমন করে দিতে পারেন। যদি আপনার এই ফর্মটা মাল্টিপল পারসন ইউজ করতে চায় তখন অ্যানিমন করে দিতে হবে। ঠিক আছে? তো এখন আমি মাইসেলফ রাখলাম, কারণ এটা আমি এখন আন্ডার ডেভেলপমেন্টে আছে সেজন্য। এরপর আমি ডিপ্লয় করে দিলাম। ডিপ্লয় করে দিলে প্রথমবার, শুধু প্রথমবার যখন ডিপ্লয় করবেন তখন আপনাকে এরকম একটা অথরাইজেশন অ্যাক্সেস চাবে। আপনি অথরাইজ অ্যাক্সেস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা মেইল আইডি চাবে। যেহেতু আমার এই মেইল আইডির আন্ডারে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভ আমি যেহেতু এই শীটটা ক্রিয়েট করছি সেজন্য আমার এখানে এই মেইলটা সিলেক্ট করে দেব। আমার যদি এখানে আরো মেইল লগইন করা থাকতো তাহলে এখানে যতগুলা লগইন করা থাকতো ততগুলা মেইলের লিস্ট দেখাতো। ততগুলা থেকে আমি সেটাই সিলেক্ট করতাম যেই মেইলের আন্ডারে আমার এই শীটটা ছিল। এখানে আমার একটা আছে, আমি এটাই সিলেক্ট করে দিলাম।
দিয়ে এরপরে আমি অ্যাডভান্সে ক্লিক করব। এরপরে গো টু টিউটোরিয়ালস লাইব্রেরি ম্যানেজমেন্ট, এই যে এখানে যে নামটা দেওয়া আছে ওই নাম এখানে বলতেছে, এটাতে ক্লিক করব। এরপরে আমি অ্যালাউ করে দিব। বাস, অ্যালাউ করে দেওয়ার পরে হয়ে গেছে। এখন এখানে আমাকে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কে ক্লিক করলে আমার ফর্ম ওপেন হবে। এই যে একটা লিঙ্ক দিছে। এটা ডেভেলপমেন্ট আইডি, এটা আপনার দরকার হবে না, এদিকে যাওয়ার দরকার নেই। এই যে ওয়েব অ্যাপের যে ইউআরএল, এই যে ইউআরএল, এইটাতে যদি এখন আপনি ক্লিক করেন অথবা কপি করে যে কাউকে পাঠাইলে সে ওপেন করলে সেই সেম জিনিসটা সে দেখতে পাবে। এটা আমি ডান। এই যে এখানে ঘুরতেছে দেখুন, এখন শুধু পিও টিউটোরিয়ালস দেখাচ্ছে। কারণ কি, এই জায়গায় আমার শুধু পিও টিউটোরিয়ালস দেখাচ্ছে। এখানে যদি এখন আমি আরো কিছু লিখি তাহলে এখন সেটাও দেখাবে। ধরুন এখানে আমি লিখলাম পি, ঠিক আছে, পি লিখলাম। তো এখানেও পি লিখতে হবে, পি। এই এইচটিএমএল লেখার কিন্তু একটা নিয়ম আছে। আপনি এখানে যা দিয়ে লিখে শুরু করবেন তা দিয়ে শেষ করতে হবে। শুধু এই যে এটার আগে, পির আগে একটা স্ল্যাশ দিতে হবে। দিয়ে এটা ওপেন এবং ক্লোজ করতে হবে। তাহলে কোড বুঝবে এটা এখান থেকে শুরু হয়েছে এবং এতটুকুর পরে এটা শেষ হয়ে গেছে। তাহলে এতটুকু সে রিড করবে। এখন যদি আমরা সেভ করি, সেভ করে এখন এখানে কিন্তু আমরা দেখতে পাবো না। হ্যাঁ? তো এটা দেখতে পাবো না, এজন্য আমাকে রিফ্রেশ করতে হবে। তো এইখানে যদি আমি রিফ্রেশ করি তাও দেখতে পাবো না। এটা একটু বুঝেন, আপনারা হয়তো অনেকে এই জায়গায় বুঝে ফেললেন, এটাও দেখতে পাবো না। কারণ কি? কারণ হচ্ছে যে এটা আমি একবার ডিপ্লয় করছি। এই যে ম্যানেজ ডিপ্লয়মেন্ট এ গেলে আপনারা এইখানে ওই ডিপ্লয়মেন্ট এ যে ভার্সন 1.0 দেখাইছি আমি লিখছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো এটা হয় কি, ডিপ্লয় করলে আমি এখন যত চেঞ্জ করি এটা কিন্তু এখানে দেখাবে না। কারণ এটা আমি যেই সময় ডিপ্লয় করছি ওই সময় যে অবস্থায় ছিল সেটা শুধু দেখাবে। তাহলে আপডেট যে আমরা কাজ করছি সেটা কিভাবে দেখব? এটা কেটে দিব। কেটে দিয়ে এই যে ডিপ্লয়মেন্ট থেকে এসে আমরা টেস্ট ডিপ্লয়মেন্ট এ দেখব। যতক্ষণ আমরা এডিট করব, প্রথমবার ডিপ্লয় করার পরে এরপর থেকে আমরা টেস্ট ডিপ্লয়মেন্ট এ যাব। এই যে ওয়েব অ্যাপ। টেস্ট ডিপ্লয়মেন্ট এ গেলে কি হবে? আমি যদি কিছু চেঞ্জ করি সেটাই শেষ ডিপ্লয়মেন্ট এ দেখতে পাবো। এই যে আমি পরের বার পিও টিউটোরিয়ালস নামে এই যে পি নামে যে আরেকটা পিও টিউটোরিয়ালস লিখছি, এখানে যদি আমি নাম দেই ফার্স্ট ওয়েব, ধরুন আমি এটা দেখলাম, হ্যাঁ? দিয়ে সেভ করলাম। এখন এটা আমি এইখানে কিভাবে দেখতে পাবো? এখন কিন্তু এটা আর নাই। এটা আমি চেঞ্জ করে দিছি। এটা আমি এখন আর ওই বারবার ওখানে যাওয়া লাগবে না। শুধু আমি যে এখানে এসে রিফ্রেশ করে দিলেই আমি এই চেঞ্জটুকু এখন এখানে দেখতে পাবো। এই দেখেন ফার্স্ট ওয়েব অ্যাপ্লিকেশন। এখন আর ওইটা নাই। এটা চেঞ্জ হয়ে গেছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে কি, এখন আমি যাই চেঞ্জ করি না কেন এখানে এসে শুধু রিফ্রেশ করলে ওই চেঞ্জটুকু আমি দেখতে পাবো। ওকে, এখন আমরা কি করব? আমরা একটা ফর্ম ডিজাইন করব। এই যে এরকম ফর্মের মতো একটা ফর্ম ডিজাইন। তো এই কোডটা আমি নিয়ে আসি এক জায়গা থেকে। আমি কোড লিখব না। আমি কোডটা বুঝাই দিচ্ছি। বুঝাই দিলে আপনারা বুঝবেন। তো এইখানে এসে আমি আমার যে কোডটা লিখছিলাম সেটা আমি এখানে পেস্ট করি। এটা অনেক বড় কোড, অসুবিধা নেই। আপনাকে যাই হোক, আমি ফর্ম বুঝাই দিই। আমি ফর্ম গুগল বুটস্ট্র্যাপ থেকে কিভাবে, আচ্ছা বুটস্ট্র্যাপ থেকে একবার আপনাদেরকে দেখাই দিই আগে। তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। আপনারা বুটস্ট্র্যাপে যাবেন। বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে যে বুটস্ট্র্যাপ পাবেন। বুটস্ট্র্যাপে গেলে ডক্সে যাবেন। ডক্সে গেলে এই যে আপনারা এই প্রথম যে ইয়াটুকু পাবেন, এই সেকেন্ডটা কপি করবেন, ঠিক আছে? কুইক স্টার্টের এই যে ১ নাম্বার আছে, এই যে ২ নাম্বার আছে, এই ২ নাম্বারটা কপি করবেন। ২ নাম্বারটা জাস্ট কপি করছি আমি। কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমার ওই উপরে নিচে কোথাও দেখানোর দরকার নেই। এই যে এখানে বুটস্ট্র্যাপ ডেমো আছে, এই টাইটেলটা আপনার টাইটেল দিতে পারেন। টিউটোরিয়ালস আর এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে। এখানে আমি যদি এখন কোনো কিছু চেঞ্জ করি, আচ্ছা হ্যাঁ,
ফার্স্ট ওয়েব অ্যাপ এরকম লিখলাম। লিখে আমি যদি এখন সেভ করি, সেভ করে যদি এখন আমি এগুলা থাকবে না, কারণ এগুলো এখন নাই। রিফ্রেশ দিই, তাহলে ওই চেঞ্জটা আমি কিছুই চেঞ্জ পাবো না। আপনি এখনো খুব বেশি চেঞ্জ দেখতে পাবেন না, এই যে এরকম দেখাচ্ছে। জাস্ট একটু লেখাটা বড় দেখাইছে, হ্যাঁ? এখন আপনি ফর্ম আনবেন কিভাবে? আবার বুটস্ট্র্যাপে যাই। বুটস্ট্র্যাপে গেলে আমরা ফর্মে যাই, এই যে এই দিকে যাই। কন্টেন্টস, কন্টেন্ট এখানেও নাই। ফর্ম কোথায় আছে? এইদিকে কোথাও আছে, এই যে লেআউট, এই যে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোলে আসলাম, এই যে এখানে ফর্ম দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে। আচ্ছা, প্রথমটাই নেই, এই যে ফর্মটা নেই। এখান থেকে আপনি যদি এতটুকু কপি করেন, এই যে কপি করে এটা বসাবেন কোথায়? এটা বসাবেন এই যে বডির ভিতরে, ঠিক আছে? এই দেন বডি, এই যে এখানে বডিতে ক্লিক করছি, এখানে বডি শুরু হইছে, এখানে শেষ হইছে। এই বডির ভিতরে যা লিখবো তাই কিন্তু এখানে শো হবে। এই যে বডির ভিতরে ফার্স্ট ওয়েব অ্যাপ লেখা আছে, ওইটা এখানে শো হচ্ছে। এখানে এসে যদি আমি এটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে কিছুই চেঞ্জ করলাম না, জাস্ট সেভ করলাম। সেভ করে আমি এখন যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে একটা চেঞ্জ দেখতে পাবো। ফর্মের ফিল্ডগুলো দেখতে পাবো, এই যে এখানে ফিল্ড শো হইছে, ঠিক আছে? তো এখন যদি আমি এই ফিল্ডগুলো আরো কপি করি, ধরুন এই যে এটা কপি করি, যদি আমি এটা ধরুন আরো ৩টা কপি করলাম। কপি করে এখন যদি আমি পেজ দিই, তাহলে এই ফিল্ডগুলো আরো বাড়বে। এই দেখুন এখন বাড়ছে ১, ২, ৩, ৪ এগুলা বাড়ছে। এগুলো অনেক ভিতরে ঢুকে গেছে, এগুলো আরো অনেক কাজ আছে। আমি ওইগুলো তো আর দেখাচ্ছি না। তো কিভাবে ফর্ম ফিল্ড এভাবে বাড়াবেন এবং সেগুলো আমি দেখাইলাম। ঠিক আছে? তো এটা আমি দেখাবো না। আমি যেটা নিয়ে কাজ করব ওইটা আমি আপনাদেরকে আস্তে, আস্তে বুঝাই। তো এটা আমি সব মুছে দিলাম।